বর্তমান বিএনপির সাথে আসলে সেই পূর্বের বিএনপির কোনো পার্থক্য আপনি খুঁজে পান কিনা? বিএনপি গণতন্ত্র কি মানুষের কাছে দেখিয়ে দিয়েছে যে এই জিনিসটা গণতন্ত্র, আর গণতন্ত্র আসলে নিজে কতটুকু সফল, হ্যাঁ সেটা আপনার কাছে আমি একটু জানতে চাই। আর দেশের মানুষ কি আদৌ এই গণতন্ত্র জিনিসটাকে খুব খারাপ ভাবে নিচ্ছে, কিংবা এই গণতন্ত্র কি মানুষের কাছে গ্রহণযোগ্য না? ইসলামী আন্দোলন বাংলাদেশের ওপেন দাওয়াত রইল আপনার প্রতি, যে এটা আপনাদের সংগঠনের থেকে অনেক দিক থেকে মনে হয় যে এই সকল যে সকল বিষয় আপনি দুর্বলতা মনে করলে এগুলোর থেকে অনেক ভালো। ফ্যাসিবাদদের একটা চক্রের মধ্যে আটকানো ছিল, জরাজীর্ণ অবস্থা ছিল। তো সেই ক্ষেত্রে আপনাদের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই নেতাকর্মীদের ভূমিকা কি ছিল? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের লজিক রুম পডকাস্টে। আজকে আমাদের সাথে দুইজন ভিন্ন রাজনৈতিক ধারার দুইজন মানুষ রয়েছেন। আমরা তাদের কাছে জানতে চাবো তাদের পরিচয়গুলো। ভাই, আপনার পরিচয়টা? আমি রিয়াজউদ্দিন আহমেদ, গ্রিন বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক ক্যান্ডিডেট, গ্রিন বিশ্ববিদ্যালয় শাখার। আচ্ছা ভাই, আপনার ব্যাপারটা যদি বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল হাসান। আমার পড়াশোনা ঢাকালিয়ার সাবেক তথ্য গবেষণা সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। তো ভিডিও শুরুতে আমি একটা জিনিস ক্লিয়ার করিনি, আমার মুখে কিছু জড়তা আছে জন্মগতভাবে। আজকে আমাদের যে রাজনৈতিক প্রথম পর্ব পডকাস্টের, আমাদের লজিক রুম পডকাস্টের, তো আমি তাদেরকে কিছু কোয়েশ্চেন করতে চাই। তো প্রথমে আমরা রিয়াজ বাড়ির কাছে যাই। তো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটে আপনার দলের পক্ষে ঠিক কোন কারণে আপনি বাস্তবসম্মত মনে করেন, সেই ব্যাপারে যদি একটু বলেন। ধন্যবাদ। আপনারা সবাই হয়তো জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা গণমানুষের দল, যে দল নাকি বিগত কয়েক বছর গণমানুষের জন্য আন্দোলন করে গিয়েছে, মানুষের ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে লড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা বলি, আমার দলের প্রধান যে চিন্তাধারা সেটা হচ্ছে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। তারপর আমাদের দেশে যে গণতন্ত্রের আজকে যে অবস্থা আপনারা দেখতেই পারছেন, বিগত 17 বছর গণতন্ত্রকে যেভাবে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়েছে, সেই গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনার পক্ষে আমার দল কাজ করে যাচ্ছে। এবং সাধারণ মানুষের একটা জীবনযাপন করার, তো আমাদের সমাজের প্রত্যেক মানুষের তো একটা উদ্দেশ্য থাকে যে আমরা সাধারণভাবে একটা নিরাপদ জীবনযাপন করব। তো সেক্ষেত্রে আমরা যদি দেখতে পারি, বিএনপি বিগত বছরগুলোতে যখন ক্ষমতায় ছিল, বিএনপি সাধারণ মানুষের সরকার ছিল। বিএনপির আমলে আমরা যদি একটু লক্ষ্য করি, বিএনপির আমলে প্রতিটা মানুষ অনেক স্বস্তিতে ছিল। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি আমার দল আবার ক্ষমতায় আসে, আমার দল গণমানুষের জন্য কাজ করে যাবে, মানুষের ভোটাধিকার গণতন্ত্রের জন্য কাজ করে যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি আমার দল এখন যে পথে আছে সে সঠিক পথেই রয়েছে বর্তমানে। তো আমরা আমাদের আবুল হাসান ভাইয়ের কাছে যাইতে চাই। আমি সেম কোয়েশ্চেনটাকে আপনাকে করতে চাই যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটে আপনার দলের পথকে কেন ঠিক কোন কারণে আপনি বাস্তবসম্মত মনে করেন, তো সেই ব্যাপারে যদি একটু বলতেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সংকটগুলো যদি আমরা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ের আমাদের জাতীয় মানুষের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা দেখেছি 24-এর বর্ষা বিপ্লবে। তো এখান থেকে যে মানুষের যে চাওয়া পাওয়া দীর্ঘ সময়ের বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা যে মানুষকে দেখতে পাচ্ছি, মানুষের যে চাওয়া পাওয়া দেখতে পাচ্ছি, মানুষ একটা মানবিক রাষ্ট্র চায়। মানুষ যেখানে বৈষম্য থাকবে না, যেখানে মানবিকতার জয় হবে, মানুষের জয় হবে, মানবিকতার জয় হবে এবং মানুষের জয় হবে, মানুষ এমন একটি রাষ্ট্র দেখতে চায়। তো আমার মতাদর্শ, আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চেষ্টা করছে বাংলাদেশের মানুষকে একটি মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র দেওয়ার। যেভাবে মানুষ মানবিক হতে পারে, মানুষের জন্য কোনো বৈষম্য না থাকে, এই ধরনের মত যেভাবে একটি রাষ্ট্র হতে পারে, একটি মানবিক রাষ্ট্র, সেই ধরনের কাজগুলোর আমার সংগঠন করে যাবে ইনশাল্লাহ। এবং এই ধরনের কাজে বিশ্বাসী আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ। আচ্ছা, আপনার কাছে আমি আরেকটা কোশ্চেন রাখতে চাই। আসলে কোন ধরনের কাজ আপনারা আজ পর্যন্ত করছেন এবং জনগণের কাছে আপনারা কোন ধরনের কাজটাকে আসলে তুলে ধরতে চাইতেছেন, যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, আমাদের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা বিগত সময়ে মানুষের যত ধরনের সংকট আছে, জাতীয় সংকট যে সকল সংকট আছে, সেগুলোতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। সেটা করোনাকাল থেকে শুরু করে বর্ষা বিভিন্ন সময় হয়ে থাকে, তিস্তার আপনার নোয়াখালীতে আমরা দেখেছি। এবং এ যাবৎকালে আমাদের সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ, আপনি যদি আমাদের ফেসবুকে চলে যান, হয়তো আপনার সামনে সেই কার্যক্রমগুলো সবসময় আসে না। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, আলহামদুলিল্লাহ আমার সংগঠন
আমাদের সাধ্য মতন আমরা সবকালে চেষ্টা করেছি। বিশেষ করে করোনা কালে ইসলামেন্দ্র বাংলাদেশের নেতাকর্মীরা সারা বাংলাদেশে মানুষের মৃত ব্যক্তি, করোনা আক্রান্ত মৃত ব্যক্তির সংস্কারে যে ভূমিকা রেখেছে আলহামদুলিল্লাহ এটা অনেক এবং এর পরিপ্রেক্ষিতে মানুষের যে এটা তো একটা রাজনৈতিক সংগঠনের মূল দায়িত্ব না, এগুলো হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন কাজ। একটা রাজনৈতিক সংগঠনের মূল কথা হচ্ছে মানুষের কণ্ঠস্বর বোঝা, মানুষের কল্যাণে নীতির জায়গা পলিসি মেকিং করা। আমার দল ইসলামেন্দ্র বাংলাদেশ পলিসি মেকিংয়ের জায়গায় বিগত সময়ে আমরা বিভিন্ন সরকারের ফেসিবাদ সরকার আমল থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার এবং বিগত বিএনপি সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রেও জনগণের মানুষের জন্য, জনমানুষের কল্যাণে যে সকল সিদ্ধান্ত হতে পারে, যে সকল পলিসি মেকিং হতে পারে, হওয়া উচিত, আমার সংগঠন সে সকল দাবি দাওয়ার সাথে করে যাচ্ছে। দাবি দেওয়া ভয়েস তুলতেছে, মানুষকে ঐক্যবদ্ধ করছে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজটা করে যাচ্ছে। তো আমি রিয়াজ ভাইয়ের কাছে আবার জানতে চাই, গণতন্ত্র ফেরানোর নামে আন্দোলন করছে বিএনপি, তো কিন্তু মানুষ বলে বিএনপি ক্ষমতায় গিয়েও আগেও গণতন্ত্রকে শক্তিশালী করতে পারেনি। হ্যাঁ, তা আপনার মানে আপনারা কি এই বিষয়ে কোনো ব্যর্থতা ফিল করেন কিনা? দেখুন, 1990 সালের পর যখন বিএনপি প্রথম ক্ষমতায় আসে, তো তখন বিএনপি গণতন্ত্র কি মানুষের কাছে দেখিয়ে দিয়েছে যে এই জিনিসটা গণতন্ত্র। আমরা শুধু গণতন্ত্র বলতে বুঝি যে ভোট দেওয়া, প্রতিনিধি নির্বাচন করা, কিন্তু গণতন্ত্র জিনিসটা আসলে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। গণতন্ত্র হচ্ছে প্রতিটা দল, রাজনৈতিক দল যাদের নিজেদের মতাদর্শ প্রদর্শন করতে পারবে, প্রতিটা দেশের প্রতিটা নাগরিক তাদের নিজস্ব মতবাদ প্রকাশ করতে পারবে, এই হচ্ছে গণতন্ত্র। তো আপনি যদি দেখেন 1990 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, বিএনপি তখন দেখিয়ে দিয়েছে যে গণতন্ত্র কি। এবং আমাদের যে নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদেরকে বলা হয় গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি। তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে গণতন্ত্রে নিয়ে আমাদের এরকম কোনো ব্যর্থতা আসলে হয়তো হয়নি। বিগত 16 বছর আপনারা দেখছেন যে একটা ফ্যাসিস্ট সরকার কিভাবে গণতন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করে একবারে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে সেই অবস্থা থেকে আবার গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনার জন্য কাজ করেছি এবং 17 বছর আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিগত 17 বছর কাজ করে গিয়েছি এবং ভবিষ্যতে গণতন্ত্রের জন্য কাজ করব। তো বিএনপি জনগণের দল, তো বিএনপি কি আসলে জনগণের কণ্ঠস্বর বুঝতে পারতেছে কিনা, সেটা যদি একটু বলতেন। জি, দেখেন, 17 বছর মানুষ চেয়েছে কি? বিগত 17 বছর মানুষ চেয়েছে যে আমি একটা সাধারণ একটা নিরাপদ জীবনযাপন করব, আমি আমার পছন্দের প্রতিনিধিকে গিয়ে যে ভোট দিব, তো আমি আমার একটা মতাদর্শ যে আমি সেই মতাদর্শ আমি প্রদর্শন করব। একটা দেশে তো সবাই বাক স্বাধীনতাহীনভাবে থাকতে পারে না। তো বিএনপি যদি আপনি দেখেন 2006 সালে যখন লাস্ট বিএনপি ক্ষমতায় ছিল, তারপর থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশের মানুষের ন্যায়ের জন্য আমার যে নেত্রী বেগম খালেদা জিয়া, সে অন্যায়ের প্রতি আপোষ করেনি, সে আপোষহীন ছিল। সে যদি তখন হয়তো আপোষ করে নিত, তাহলে হয়তো দেশের জনগণের জন্য ব্যাপারটা খুবই আশঙ্কাজনক হয়ে যেত, কিংবা দেশের জনগণ আরো স্বস্তিতে থাকতে পারতো না। তো সেক্ষেত্রে আমার নেত্রী অন্যায়ের সাথে আপোষ করে নাই। আমার নেত্রী নিজে নির্যাতন সহ্য করেছে এবং দেশের মানুষের জন্য সহ্য করেছে। আমার যে দলের প্রতিনিধিরা, আমাদের প্রতিটা প্রতিনিধি বিগত 17 বছর এই কষ্ট করে গিয়েছে মানুষের এই ভোটের অধিকার আদায় করা, মানুষের যে গণতন্ত্র ফিরে দেওয়া, মানুষের বাক স্বাধীনতাকে ফিরে দেওয়ার জন্য বিএনপি কাজ করে গিয়েছে। তো সেই ক্ষেত্রে যদি দেখেন বিএনপি মানুষের যে মানে আশা কিংবা কণ্ঠস্বর, সেটা বিএনপি খুব ভালোভাবেই বুঝতে পারে। তো আপনি বলতে চাইতেছেন যে বিএনপি তার জনগণের কণ্ঠস্বর সে বুঝতে পারতেছে, তাই তো? আচ্ছা, তো আমরা তাহলে আবুল হাসান ভাইয়ের কাছে যাই। চরমোনাই দলের দাবি ইসলামী ব্যবস্থা ছাড়া বাংলাদেশের ন্যায় বিচার আসবে না, এটা আপনাদের দাবি। কিন্তু সমালোচকদের প্রশ্ন, ইসলামী শাসন ব্যবস্থার বাস্তব মডেল বাংলাদেশের মতো বহুধর্মী দেশে কতটা কার্যকর? আচ্ছা, আমি আমার প্রশ্নটা একটু পরে দেই। রিয়াজ ভাইয়ের কথার দুটো নোট আমি রেখেছি, আমি একটু বলতে চাই। আমি রিয়াজ ভাই, ঠিক তো? হ্যাঁ, রিয়াজ ভাই, আমি আপনার প্রশ্ন রাখি যে বর্তমান বিএনপির সাথে আসলে সেই পূর্বের বিএনপির কোনো পার্থক্য আপনি খুঁজে পান কিনা, এটা আমার একটু জানার আগ্রহ। আপনার সময় আপনি বলবেন, আশা করি আমি একটু শুনবো ইনশাল্লাহ। আর গণতন্ত্র আসলে নিজে কতটুকু সফল, হ্যাঁ, সেটা আপনার কাছে আমি একটু জানতে চাই। আর একটা বিষয়ে বলবো যে ব্যক্তিগত পরামর্শ জায়গা থেকে, রিয়াজ ভাই, আপনি হচ্ছে যে ধরেন বাজারে গেছেন, একটা লাউকে দেখতে পাচ্ছেন যে আপনি 80% মানে মনে করতেছেন যে এটা ভালো কোয়ালিটির, আর একটা লাউকে মনে করতেছেন যে 90% ভালো কোয়ালিটির, হ্যাঁ।
আপনার উচিত, আমি মনে করি আপনি অনেক চালাক এবং আপনি 90% ভালো লাউটাই জি। বাসার জন্য, আম্মুর জন্য চয়েস করবেন। জি। তো আমি সেক্ষেত্রে এই বিষয়টা আপনাকে রাজনীতির ক্ষেত্রেও বলব যে ভাই, যেটার আপনার কাছে বেস্ট যে সংগঠনটা মনে হয়, হুম। বা হ্যাঁ, আপনি কিছু বললেন যে আপনাদের নেতাকর্মীদের মাঝে কিছু বিষয়। তো এখান থেকে আমার মনে হয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওপেন দাওয়াত রইল আপনার প্রতি, যে জি। এটা আপনাদের সংগঠনের থেকে অনেক দিক থেকে মনে হয় যে এই সকল যে সকল বিষয় আপনি দুর্বলতা মনে করলে এগুলোর থেকে অনেক ভালো। আমি ব্যক্তিগতভাবে কোনো যদি আক্রমণ করে থাকি আমি আচ্ছা। দুঃখিত। আমার আচ্ছা, ওই অবশ্যই আপনি এটার জি। উত্তরটাও দিবেন যে কেন ভালো, এটাও আমরা এই তো সামনে আমরা জানানো আমরা আমি চাবো। ভাইয়াকে আচ্ছা, একটু আচ্ছা, আমি আচ্ছা, বলি। সমস্যা নেই। তো ভাই, আপনি হয়তো জানেন বিএনপি গণমানুষের দল। বিএনপি গণমানুষের জন্য রাজনীতি করে, গণতন্ত্রের জন্য রাজনীতি করে। হুম। আমাদের রাজনীতি করার মেইন মোটিভ যেটা, আমরা গণতন্ত্র। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি যদি বলি, আমরা সরাসরিভাবে করি না, কিন্তু আমরা ইসলামের পক্ষে আছি। আপনি যদি বাংলাদেশের সংবিধান দেখেন, যে 1979 সালে যখন ৫ম সংশোধনী হয়, তখন বাংলাদেশের সংবিধানে যে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা যুক্ত করেছিলেন আমাদের নেতা শহীদ জি, জি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো আমরা ইসলামকে, যেহেতু আমরা একটা ইসলামিক কান্ট্রিতে বসবাস করি, ইসলামিক একটা দেশে, এদিকে 96% মুসলিম, তো সেক্ষেত্রে আমরা ইসলামকে পূর্ণ সমর্থন করি এবং ইসলামিক যে আইডিওলজি কিংবা যে কাজ, আমরা পূর্ণ সমর্থন করি ইসলামকে। তো আপনারা যেই ল্যাগিং এর কথা আমাকে বললেন, যে সেই ক্ষেত্রে আপনি আমাকে আপনার দলে দাওয়াত দিলেন। তো ভাই, আমি একটা কথা বলতে চাই, যে দেখেন বিগত কয়েক বছর যখন দেশের মানুষ কষ্টে ছিল, কিংবা দেশের মানুষ মানে একটা ফ্যাসিবাদদের একটা চক্রের মধ্যে আটকানো ছিল, জরাজীর্ণ অবস্থা ছিল, তো সেই ক্ষেত্রে আপনাদের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই নেতাকর্মীদের ভূমিকা কি ছিল? আপনারা অবশ্যই স্বেচ্ছাসেবী, কিন্তু রাজনীতিবিদ হিসাবে আপনাদের দেশের মানুষের জন্য ভূমিকাটা কি ছিল? এটা যদি আমাকে একটু জানাতে পারতেন। চরমুনাই দলের দাবি ইসলামী ব্যবস্থা ছাড়া বাংলাদেশে ন্যায় বিচার সম্ভব না। কিন্তু সমালোচকদের প্রশ্ন, ইসলামী শাসন ব্যবস্থার ইসলামী শাসন ব্যবস্থার বাস্তব মডেল বাংলাদেশের মতো বহুধর্মী দেশে কতটা কার্যকর, তো সেই ব্যাপারে যদি বলেন। আমরা দেখতে পাই যে পৃথিবীতে শাসন ক্ষমতা চলে বা শাসন ব্যবস্থা চলে, সমাজ ব্যবস্থা চলতেছে কয়েকটা মাধ্যমে। একটা হচ্ছে সমাজতন্ত্র, গণতন্ত্র, ইসলামী প্রজাতন্ত্র বা ইসলামী, সম্পূর্ণভাবে ইসলামী কোথাও নাই, বা আংশিক মিলে ঝিলে ইসলামী ব্যবস্থা। তো আমরা তো সমাজতন্ত্রর উৎপত্তি স্থান যেখানে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মতাদর্শের মানুষের বা এই ফিলোসফির মানুষের বা এই কর্মপন্থা মানুষের ওখানে তারা ফেল করছে বলা চলে এই গাড়িটা। আমরা গণতন্ত্র বর্তমান সময়ের সুপারহিরো দেশেও আমরা গণতন্ত্র অবস্থা দেখতে পাচ্ছি। আর এর বাহিরে এখন আমাদের মতন বহু ধর্মের যে দেশ, এখানে আমাদের ধর্ম মূলত কি বলে, রাজনীতিক বয়ানটা আমাদের ধর্মের কি, এখানে বলতেছে বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমি যতটুকু বুঝি বা আমার যতটুকু এই বহু ধর্মর মানুষের মাঝে যেটা ভয় একটা দেখতে পারছি অন্যান্য ধর্ম মানুষের মাঝে, যে ইসলাম আসলে বুঝি আমাদের ধর্ম পালন করা সম্ভব না। কিন্তু ইসলাম বলে যে ওনার বিচার ব্যবস্থা থেকে শুরু করে সকল কিছু ওনার ধর্ম অনুযায়ী হবে। মানে একজন হিন্দু মানুষের বিচার ব্যবস্থা, ওনার পারিবারিক বিচার ব্যবস্থা, ওনার সামাজিক বিচার ব্যবস্থা, সামাজিক রায়গুলো, এগুলো সবগুলো চলবে ওনার ধর্মে যা বলা আছে সেই অনুযায়ী, আমার ধর্ম না। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা এখানে সকল ধর্মের মানুষকে স্বাধীনতা প্রদান করে, বহু ধর্মের মানুষকে নিয়ে চলার মতন একটা মডেল আমরা যা দেখে আসছি মদিনা সনদ নিয়ে, মদিনা রাষ্ট্রের মাঝে মদিনা সনদ বহু জাতি বহু ধর্মের মানুষকে নিয়ে তৈরি হয়েছে। তো সেই ইসলাম যদি এখনকার মতাদর্শ অনুযায়ী চলে, বা বর্তমানে আমরা যে গণতন্ত্রের কারণে দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট জন্ম নিচ্ছে, আমরা গণতন্ত্রের মাঝে থেকেই দেখতে পাচ্ছি এত লড়াই, দীর্ঘ 50 বছর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চললো, আমরা কি পেলাম? সেখানে আমার মনে হয় যে ইসলামী যে ধর্মভিত্তিক রাজনীতি বা ইসলামী যে নীতি নৈতিকতা, এটা যদি আমাদের সমাজের মাঝে চলে আসে, আমাদের বর্তমান যে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা চলতেছে, এখানে ইসলামী রাজনীতি বা ইসলামী মতাদর্শই পারে আমাদেরকে এই ঘূর্ণায়মান অবস্থান থেকে বাংলাদেশকে রক্ষা করতে। তাহলে আপনি বললেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট তৈরি হচ্ছে। তো আপনাকে আমি 2টা প্রশ্ন করতে চাই ব্যাপারে। আপনি যদি মুসলিম কান্ট্রিগুলিতে দেখেন, যে যেমন দুবাই, ব্রুনাই, তারা ইসলামিক শাসন ব্যবস্থা পরিচালনা করতে গিয়েছিল, তো সেক্ষেত্রে তারা লাইক কাইন্ড অফ ডিক্টেটরশিপ যেটাকে বলে, যে স্বৈরাচারী, এই দিকটায় মানে এগিয়ে যাচ্ছে। তো আপনি কি বলবেন বাংলাদেশের ক্ষেত্রে? আর আপনি যে বললেন গণতন্ত্র ফ্যাসিস্ট তৈরি করছে, তাহলে আমরা যদি বিগত বছরগুলি দেখি, আপনারাও তো চেয়েছেন যে শেখ হাসিনার পদত্যাগ,
কিংবা শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য যা যা পদক্ষেপ দরকার আপনারাও করেছেন। তো আপনি বলেন, কিংবা আপনার যে মানে ইসলামিক দল বাংলাদেশ আরো যেগুলো আছে, জামায়াত ইসলামী কিংবা আরো বিভিন্ন রাজনৈতিক দল যারা নাকি ইসলাম পন্থায় রাজনীতি করে, তো ভাই তারাও তো বিগত বছরগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির সাথে একজোট হয়ে আন্দোলন করেছিল। এটা কি মানে আপনারা অস্বীকার করতে পারবেন? আর দেশের মানুষ কি আদৌ এই গণতন্ত্র জিনিসটাকে খুব খারাপভাবে নিচ্ছে, কিংবা এই গণতন্ত্র কি মানুষের কাছে গ্রহণযোগ্য না? আচ্ছা, আমি রিয়াজ ভাইয়ের গাথার থেকে একটু জানতে চাই যে আসলে এই যে আপনি অন্যান্য রাষ্ট্রগুলোকে, আমি ওগুলোর পক্ষে নিচ্ছি না, এই যে অন্যদেরকে মানে স্বৈরাচার বলতেছেন, তো এটা কি আসলে আপনার কোনো প্যারামিটার বা কোনোভাবে মানে কোনো মানদণ্ডে কোন মানদণ্ডে মাপছেন এটাকে স্বৈরাচার হিসাবে? এক। দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা আসলে কতটুকু ইসলামকে ফলো করতেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা হলো আমার প্রশ্ন আর কি। আরেকটা বিষয় হচ্ছে বলছে যে জামাত সহ অন্যান্য দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করছে বিএনপির সাথে, এবং আওয়ামী লীগের সাথেও জামাত একসময় ছিল বা আন্দোলনে ছিল বলা যায় আমার যতটুকু ধারণা মতে। তো আসলে জামাতের বিষয়টা তো আসলে আমি বলতে পারবো না, ওটা ওনাদেরটা বলতে পারবে। কিন্তু আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা কখনো কারোর সাথে জোটবদ্ধ হয়ে কারো কাছে ছিল না, কোনো আন্দোলনে ছিল না। হ্যাঁ ছিল কোনো দুই একটা ইস্যু ভিত্তিক আন্দোলন, ইস্যু, ইটস এ ইস্যু, নট মানে পুরো মতাদর্শের সাথে মিলা। তো ইস্যু ভিত্তিক দু একটা আন্দোলনে ছিল। তো এটা আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলন আমরা কখনো ছিলাম না, আমরা এটা বলি না, আর এটা আমরা বলতেও চাই না। তাহলে কি আপনারা কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে মানে নির্বাচন চান না? গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতে চান না, কিংবা জাতীয় সরকার গঠন করতে চান না? বিষয়টা হচ্ছে আমার রিয়াজ ভাই আমাকে প্রশ্ন করছে যে আমরা গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে আপনারা কি নির্বাচন চান না? দেখেন, গণতন্ত্র একটা মতাদর্শ, আর নির্বাচন হচ্ছে একটা কি কর্মপন্থা, যাচাইয়ের পদ্ধতি। এটা ইটসেলফ নট মতাদর্শ। নির্বাচন একটা ব্যবস্থা, যে আমরা ফোন ব্যবহার করি, ইটস এ টুল। আমরা ক্যামেরার সামনে কথা বলতেছি, এটা একটা টুল, মাইক্রোফোনের টুল। নির্বাচন এরকম একটা টুলস। আর গণতন্ত্র এটা হচ্ছে মতাদর্শ, এটা যে এটা ফিলোসফি, নীতিগত জায়গা। একটা টুলস আর একটা নীতিগত জায়গা, এই আর কি। সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার মানে যে যেমন সেরকম বিষয়টা। বলেছেন ভাই, আমি আপনাকে যেটা বলছেন, যেহেতু আমাদের দেশ একটা বহুধর্মী দেশ, তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে যেহেতু একটা ইসলামিক শাসন ব্যবস্থা জনগণ চাইতেছে কিনা, হ্যাঁ, যেহেতু আমাদের ইসলামী শাসন ব্যবস্থার একটা আইন হচ্ছে শরিয়া আইন, যেটা আমরা জানি এবং মানি। তো সেক্ষেত্রে আসলে আপনারা যেটা বললেন যে আপনারা কারোর সাথে জোটবদ্ধ না, এবং জোটবদ্ধ হয়তো কোনো কারণে কোনো আন্দোলনের ক্ষেত্রে হয়তো তাদের সাথে একাত্মতা পোষণ করে আপনার কাছে সেটা আগায় গেছিলেন। তো সেক্ষেত্রে জোটবদ্ধ ছাড়া আমরা আমাদের দেখি যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত তারাও আস্তে আস্তে এখন জোটবদ্ধ হয়ে কিন্তু ক্ষমতায় যায়। তো সেক্ষেত্রে আপনারা যে একলা লড়াই করতেছেন, তো আপনারা আসলে কত পার্সেন্ট আশাবাদী বা কত পার্সেন্ট যে আশা যে আপনারা আসলে ইসলামিক একটা রাষ্ট্র গঠন করতে পারবেন? আমি একটা রিসার্চ দেখেছিলাম কিছুদিন আগে, যেখানে বাংলাদেশের মানুষ সহ বা এই বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর কি পরিমাণ মানুষ, মুসলমানরা বিশেষ করে ইসলামী শরিয়া আইন চাচ্ছে। তো সেখানে আমি একজ্যাক্ট সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে নেই, 50-এর উপরে আছে বাংলাদেশের মানুষ যারা মুসলমান, অন্য ধর্মাবলম্বী না, যারা মুসলমান, তারা হচ্ছে শরিয়া ভিত্তিক আইন চাচ্ছে। এটা 50-এর উপরে। এবং অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই কম বেশ কিছুটা আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে এটা। আপনারা বললেন যে আসলে বাংলাদেশের মানুষ শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা চাচ্ছে কিনা, তো আপনারা সেই রিসার্চটা দেখতে পারেন। আর এর বাহিরে আপনি সরাসরি যদি নিজে কথা বলেন মানুষের সাথে, দেখতে পারবেন। আর গণতন্ত্রের বিষয়টা হচ্ছে যে আমরা তো বর্ষ বিপ্লবে দেখলাম, মানুষ তো বৈষম্য বিরোধী নতুন স্লোগান, নতুন রাষ্ট্র, এই সংবিধানকে তো মানুষ আসলে আস্থা করে নিক্ষেপ করার প্রচেষ্টাই করেছে এই বর্ষ বিপ্লবে। কিন্তু আমরা যদি বিগত বছরগুলোতে দেখি, আপনার কিংবা আমি আজকে এই টেবিলে যদি আপনার বিগত কথাগুলো শুনি, আমি আপনার মধ্যে ওই একটা ব্যাপারে লক্ষ্য করতে পারলাম যে আপনারা চান ইসলামিক শরিয়া আইন কিংবা ইসলাম ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু ভাই আপনারা তো জনগণের কথা কিংবা জনগণ কি চাচ্ছে, ইসলামিক শাসন ব্যবস্থার বাইরেও তো জনগণের অনেক চাওয়া পাওয়া আছে, কিংবা জনগণের অনেক আকাঙ্ক্ষা আছে। তো আপনারা তো সেসব ব্যাপারে তেমন একটা অবগত না, এমনকি তাদের জন্য সেসব ব্যাপারে এই পর্যন্ত আমরা দেখলাম না আপনারা কোনো কাজ করেছেন বলে উল্লেখযোগ্য হয়নি। এখন আপনি হয়তো বলতে পারেন যে মিডিয়া থেকে আমরা একটু দূরে থাকি কিংবা ইয়া করি। তো ভাই সেক্ষেত্রে যদি দেখেন মিডিয়া আসলে কি, মিডিয়া আমার ভালো কাজটা প্রচার করবে, যেমন আমার ভালো কাজ দেখে আরেকজন উৎসাহিত হয় এবং উৎসাহিত হয়ে সে ওই কাজটা করতে অনুপ্রাণিত হয়। আমি কিন্তু আপনাদের যদি আমি দেখি বিগত বছরগুলো, তো দেশের মানুষের জন্য আপনারা কি করেছেন। আচ্ছা আরেকটা যদি ব্যাপার বলে, আপনাদের দলের যে প্রধান এই ফয়জুল করিম, শাহেখে ফয়জুল করিম, তো তাদের একটা হয়তো ভিন্ন একটা সংস্থা কিংবা যাই হোক, আমি একবার জানি না এটাকে কি বলে, কিন্তু নাম হচ্ছে চরমোনাই।
তো সেখানে আমরা দেখি এই একটা সংস্থা কিংবা এই একটা মানে একটা গোত্র সেখানের মুরিদ কিংবা আপনাদের ভাষা আর কি যাই বলে, তো আমার ভাষায় আমি আর কি বললাম। তো ভাই সেক্ষেত্রে দেখি যে একটা মানুষ পুরো টোটালি ওই চরমনের ভিত্তিতে, এখন তাদের যে আইন বলেন, তাদের যে আইন না মানে তাদের যে মতাদর্শ কিংবা তাদের যে এই মতবাদ, সেটা সাধারণ বাকি 8-10 জন মানুষের সাথে মিলে না। রিয়াজ ভাই বলল যে চরমনাই মতাদর্শী মানুষের সাথে অন্য মতাদর্শী মানুষের মিলে না। আমি সঠিক জানি না উনি কোন কোন পয়েন্টের কথা বলতেছেন, ওনার সেই পয়েন্টগুলো বললে আমি একটু হয়তো আমার জায়গা থেকে সেটা করতে পারবো, বলতে পারবো। আমি আবুল হাসান ভাইয়ের কাছে জানতে চাই যে তো সেই ক্ষেত্রে আপনারা যেটা বললেন যে শরিয়া আইন আপনারা ইমপ্লিমেন্ট করবেন বা এটা আপনারা চান, তো সেক্ষেত্রে আপনাদের সে কাজটা দিদি সম্মান কত ততটুকু এবং জনগণ আসলে আপনাদেরকে অ্যাডপ্ট করবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন। আর নর্মালি আপনার আমাদের যেটা আসলে 54 বছর ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের একটা শাসন, তো সেক্ষেত্রে ওই জায়গাটাই থেকে আপনারা একলা আসলে শরিয়া আইন শাসন করতে পারবেন কিনা বা আপনাদের সাথে কেউ আছে কিনা। রানা ভাই সম্ভবত এটা বিষয়ে জানতে চাচ্ছে যে আপনাদের সংগঠনের আসলে বর্তমান অবস্থানটুকু কোথায়। তো রানা ভাইয়ের জন্য এবং যারা আমাদের দর্শক আছে তাদেরকে আমি এটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমরা 2034 থেকে 38 বছরের আমাদের রাজনৈতিক সংগঠনের বয়স আলহামদুলিল্লাহ। এই সময়ের মাঝে আমরা দেখতে পাচ্ছি 2008-এ আমাদের সামগ্রিক বাংলাদেশের একটা রাজনীতি একটা ভোটার সংখ্যা ছিল এটা 4 থেকে 5% মধ্যে ছিল, মানে যে নির্বাচন হয়েছে যতটুকু হয়েছে এর মাঝে সম্পূর্ণ সারা বাংলাদেশের ভোটারদের পার্সেন্টেজ হচ্ছে এটা ছিল। বা তারপরে নির্বাচনে আমরা বিএনপির মতন আমরাও নির্বাচন বয়কট করি, এরপরে যে নির্বাচনটা হয় অর্ধবেলা সেখানে আমরা দেখতে পাই আমাদের 13%-এর মতো ছিল আলহামদুলিল্লাহ ভোটার, সারা বাংলাদেশের সামগ্রিক ভোটার সংখ্যা। এরপরে আমরা রিসেন্ট সময় কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচন দেখছি। রিসেন্ট সময় বলতে বোঝাচ্ছি যে ফ্যাসিস্ট সরকারের শেষ সময় যে সিটি কর্পোরেশনগুলো নির্বাচনগুলো হয়েছে সেখানে আমরা ঢাকা মহানগর দক্ষিণে বেশ এই মুহূর্তে মনে নেই 50,000-এর বেশি, ঢাকা উত্তরে 50,000-এর বেশি ভোট পাইছি আলহামদুলিল্লাহ। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা বেশ ভালো সংখ্যক একটা ভোট পাইছি যেখানে আমরা দ্বিতীয় অবস্থান অর্জন করি আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে ডে বাই ডে এই যে 34 বছরের জার্নি, 34 বছরের যে একটা চলমান সংগ্রাম আমাদের মানুষকে একটা কল্যাণময় রাষ্ট্র দেওয়ার, সেই সংগ্রামে আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে বিশ্বাস করছে, মানুষের সেই বিশ্বাসের জায়গাটুকুতে আমরা যেতে পারছি এবং ইনশাল্লাহ আমরা মনে করি যে এরপর ইনশাল্লাহ আমরা মনে করি যদি সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশে আবারও আলহামদুলিল্লাহ এটার একটা ভালো একটা প্রতিফলন আমরা দেখতে পারবো। ওই ভাই আপনার কি মনে হয় না যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যখন নির্বাচন করেছে তখন আমার দল নির্বাচন বয়কট করেছে কিংবা আরো অনেক রাজনৈতিক দল নির্বাচন বয়কট করেছেন, তখন সেক্ষেত্রে আপনারা যখন ওই 12 না 13% বলেন সেখান থেকে এক লাফে উঠে আপনারা ভালোই অগ্রগতির দিকে গিয়েছেন, তো আপনার কি মনে হয় না যে মানুষের তখন জনসাধারণের মাথায় একটা কথাই ছিল যে যদি আওয়ামী লীগের বিপক্ষে একটা অন্য কেউ যে কোনো সাধারণ মানুষ দাঁড়ায়, সাপোজ আমরা দেখতে পাচ্ছি হিরো আলম সেও দাঁড়িয়েছে, আমি কোনো দলকে ছোট করছি না, আমি আপনাকে বোঝার স্বার্থে বলছি যে হিরো আলম দাঁড়িয়েছে, ও একটা ভালো ভোট পেয়ে বিজয়ী হতে গিয়েছিল কিন্তু আওয়ামী লীগের কারণে হতে পারেনি। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় না যে এই যে আপনার দলের যে উন্নতিটা অন্যান্য দল না থাকার কারণে হয়েছে, এখন যদি পরবর্তীতে নির্বাচন হয় সকল দল অংশগ্রহণ করে তখন আপনার দলের কি কোনো ভরাডুবি কি হতে পারে কি না, এটা আপনার কি মনে হয়? আচ্ছা, রিয়াজ ভাইয়ের হয়তো জানার তথ্য স্বল্পতা থাকতে পারে। বিশেষ করে হচ্ছে যে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে বিএনপি যতটা নির্বাচনে অংশগ্রহণ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশে ততটা নির্বাচনে অংশগ্রহণ করছে। যতটা জাতীয় নির্বাচনে বিএনপি বয়কট করছে ইসলামী আন্দোলন বাংলাদেশও যতটা নির্বাচন বয়কট করছে বাংলাদেশের প্রেক্ষাপটে যতদিন আমাদের 34 বছর ইতিহাসে। এখন সর্বশেষ আপনি বলতে পারেন যে সর্বশেষ 4 মাসের মাত্র ব্যবধান। আমরা জানেন যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং আরও একটা সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমানে মেয়র হচ্ছে বিএনপি পন্থী, বিএনপির হাত পাকা প্রার্থী আদালতের মাধ্যমে হয়েছে। এবং আমাদের ঢাকা উত্তরের মধ্যে আমরা দেখতে পাই ইশরাক সাহেব ওখানের মেয়র হওয়ার একটা পরিস্থিতি ছিল আদালত এবং একটা এর মধ্যে ছিল। এই যে নির্বাচনগুলো এগুলো হলো স্থানীয় নির্বাচন, কেমন এখানে কোনো এককভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ একক গেছে তাহলে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার বিরোধী দলে হয়ে যেত বা সরকারের একটা সিট ছেড়ে দিতে তো সমস্যা ছিল না। এটা ছিল জাতীয় পার্টি। আপনি যে কথাটা বলছেন রিয়াজ ভাই এটা জাতীয় পার্টির ক্ষেত্রে মানানসই, আমাদের ক্ষেত্রে না, এই কথাটা আমাদের সাথে যায় না। আচ্ছা, তো আমি সবকিছু পরে এখন রিয়াজ ভাইয়ের কাছে একটু জানতে চাই যে বিএনপি সবসময় বলে তারা গণতন্ত্র রক্ষা করবে, কিন্তু আপনার দলের ভিতর নেতৃত্ব সংকট, বিশাল বিভাজন, এটাও কি বাস্তবতা না? আমি সেই ব্যাপারে জানতে চাইছি। কে বললো আপনাকে নেতৃত্ব সংকট?
আমরা আপাতত যে মিডিয়া দিতে দেখতে পারতেছি যে দেখুন, নেতৃত্ব সংকট কিন্তু আমাদের দলে যদি নেতৃত্ব সংকট থাকতো তাহলে বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট সরকার যেভাবে বিএনপিকে উপর ভ্যানিশ করতে চেয়েছিল, হয়তো বিএনপিকে আজকে ভ্যানিশ করে দিত যদি আমাদের দলের নেতৃত্বের সংকট আসলেই থেকে থাকতো। কিন্তু আমি মনে করি আমার দলের নেতা দেশনায়ক মহান তারেক রহমান, যে নাকি আছে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য, এবং আমরা তার নেতৃত্বে সর্বদা ঐক্যভাবে কাজ করে যাই। তো আমার মনে হয় না যে আমার দলের নেতৃত্বের কোনো ঘাটতি আছে। যদি আমি আপনাকে একটা প্রমাণ দেখাই, এই বিগত কয়েকদিন আগে আপনি হয়তো দেখেছেন যে বিএনপি কয়েক আসনে নমিনেশন প্রার্থী দিয়েছে। তো দেখুন, আমার দল যে নেতৃত্ব নাই থাকতো, আমার দলের নেতাকে যদি কেউ মানে তার কথা যদি কেউ অমান্য করতো, তাহলে প্রতিটা আসনে যে পরিমাণ মানে প্রার্থী ছিল, কিন্তু বিএনপি আমাদের নেতা জনাব দেশ নায়ক তারেক রহমান যাকে সিলেক্ট করেছেন সেই হয়েছে আমাদের গ্রিন সিগন্যালধারী, নমিনেশনধারী, এবং তারা তার প্রতি পূর্ণ সমর্থন রেখেছে। তো আমার মনে হয় না যে আমার দলে এখন পর্যন্ত নেতৃত্বে কোনো ঘাটতি আছে কিংবা নেতৃত্বে কিছু। আমি আমি আপনাকে একটু থামাতে চাই রাজেশ ভাই। আমরা দেখেছি যে অনেকজনকে নমিনেশন দেওয়ার পরেও অনেক ক্ষেত্রে আমরা বিশৃঙ্খলা এবং নমিনেশন মাঝখানে বন্ধ করে দেওয়া এবং তাদের জন্য নমিনেশন বাজেয়াপ্ত করা, এগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে সেইটার ক্ষেত্রে আপনার যুক্তিটা কি হবে? আচ্ছা দেখুন, বিএনপি আসলে কোনো ছোট দল না, বাংলাদেশের বৃহৎ একটা দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে যেহেতু একটি বৃহৎ দল, এর নেতাকর্মী সংখ্যা অনেক। তো আসন হচ্ছে 300 আসন, এর মধ্যে সংরক্ষিত আসন আছে, আবার ওইগুলো আলাদা, কিন্তু 300 আসন। তো 300 আসনে যদি 3000 প্রার্থী হয়, আসলে সবাইকে তো দেওয়ার পসিবল না। আর সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে অনেক নেতাকর্মী আছে যারা নাকি মানে প্রত্যাশী ছিল, ধরুন এই টেবিলে ভাইও একটা জিনিসের দাবিদার, আমিও একটা জিনিসের দাবিদার, কিন্তু জিনিস তো একটাই, পেতে হবে একজনকে। তো এখন যদি মা বলে যে বাবা আমি তোকে দেই, কিংবা যদি বাবা বলে যে বাবা এই জিনিসটা আমি তোকে দেই, তোকে আমি এর থেকে ভালো কিছু না দেবো কিন্তু আরো কিছু দিব তোকে, তো তখন আসলে একটু তো আপনি মন খারাপ করবেনই যে আমার ভাইকে দিল আমাকে কেন দিল না। তো সেই ক্ষেত্রে হয়তো একটু অনেক নেতাকর্মী মন খারাপ করেছে, একটু রাগের বহিঃপ্রকাশ দেখেছে, কিন্তু সেটা কিন্তু ছিল খুবই সাময়িক সময়ের জন্য, খুব আহামরি দীর্ঘ সময়ের জন্য কিন্তু এরকম কিছু আপনিও দেখতে পাননি, আমরাও দেখতে পাই নাই। তো আপনার কথা মতে যে বিএনপি খুব অল্প সময়ের মধ্যে যে জিনিসটা আসলে তাতে কন্ট্রোলে নিয়ে আসতে পারছে, তাই তো? আচ্ছা, তো যাই হোক, আমি তাহলে ভাইয়ের কাছে যাবো যে আসলে জনগণ বা আমরা যেটা আসলে শুনতে পারি যে ইসলামিক শাসন যদি আসে বা ইসলামিক দলরা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশ অনেকটা পিছিয়ে যাবে আপনার, এবং আগামী একটা আলাদা একটা আফগানিস্তান হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আপনার উত্তরটা কি হবে? এটা যে যারা বলে যে আসলে দেশ পিছায় যাবে আর দেশ আফগানিস্তান হবে, তো আমি তো দেখি যে আফগানিস্তান খুব খারাপ আছে তা মনে হয় না। কেন আফগানিস্তানকে খারাপ দেখা হচ্ছে এটা আমি একটু জানতে চাই তাদের কাছে, এবং আপনার কাছে জানতে চাই যে আসলে কেন কি প্যারামিটারে তারা মাপলো যাচ্ছে দেশ পিছায় যাচ্ছে, এই প্যারামিটারে দেশ নিচের দিকে যাবে, এমন কোনো প্যারামিটার যদি তারা বলতে পারে বা এমন কোনো আমি হয়তো তখন একটু কথা বলতে পারবো। আমার কাছে মনে হয় না যে দেশ পিছায় যাবে। দেশ পিছিয়ে যাওয়ার মানে কি, মিনিং কি? আপনাদের দলে ওরকম নেতৃত্ব দেওয়ার মতো পার্সন কি আছে? মানে আপনারা সেটা মনে করেন কিনা? হয়তো জনগণ হয়তো ভাবে যে আপনাদের দলে সে নেতৃত্ব দেওয়ার মতো প্রার্থী নাই, বা ওরকম লিডার নাই, সেক্ষেত্রে হয়তো পিছিয়ে যাইতে পারে। সেক্ষেত্রে আপনি কি বলেন? হ্যাঁ, জনগণ যদি এরকম মনে করে থাকে তাহলে আমি জনগণের বা যে ভাইরা এটা মনে করতেছে তাদেরকে বলবো আমাদের প্রার্থীদের সম্পর্কে একটু রিসার্চ করেন, একটু জানেন, বুঝেন, শুনেন। এটা তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের ব্যবসায়িক সফলতা, তাদের আমানতদারিতার যে জায়গা, এই জায়গাটা দেখতে। হ্যাঁ, এখানে যদি একেবারে আপনি মনে করেন যে রাষ্ট্রের একেবারে সবচেয়ে পিএইচডি ধারী লোকজন এসে এখানে এমপি প্রার্থী হতে হবে, তাহলে এই জন্য তো সচিব প্রশাসন মহোদয় আছে। এখানে প্রয়োজন শুধু হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা এবং ব্যক্তির সেই ইচ্ছা, মানুষের জন্য কল্যাণ করার সেই ইচ্ছাটা, এবং এই সাথে সাথে মানুষকে কীভাবে মেনটেন করতে হয়, এইটা কীভাবে আদায় করে নিতে হয়, এই জন্য যে পলিসি মেকিংয়ের জায়গা। আমি মনে করি আমাদের সারা বাংলাদেশে যে পরিমাণ এমপি প্রার্থী আছে, যাদেরকে পিশাব চরমনাই হুজুর আমানতদারিতার জায়গা থেকে এটা তাকে আমানত দিছে যে এটা তুমি মানুষের হক আমানত, মানুষের আমানত, তুমি একটা জন্য প্রার্থী হবা, এই প্রার্থী হওয়ার পরে মানুষের আমানত তোমার কাছে একটা আসবে, রাষ্ট্রীয় আমানত তোমার কাছে আমি দিব, এটা তুমি ঠিকভাবে দিতে পারবে। যাদেরকে আমানত মনে হয়েছে তাদেরকে দিছে। আমাদের এই সংগঠনের এটা একটা দায়িত্ব, তুমি একটা দায়িত্ব দিলাম। এখানে আমাদের সংগঠনের এই জন্য কাউকে দিলাম, কাউকে কেউ রাগ করবে, মন খারাপ করবে, মিছিল করবে, এরকম কখনো হয় না। আমাদের সংগঠন হচ্ছে যে দায়িত্ব দিছি,
তুমি দায়িত্ব পালন করবে, তুমি জিম্মাদার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আপনারা যারা এই বিষয় নিয়ে বদার যে আমাদের সেই যোগ্যতা আছে কিনা, তা আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের প্রার্থীর ব্যাকগ্রাউন্ড, আমাদের প্রার্থীর পড়াশোনা, আমাদের প্রার্থীদের অবস্থান, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের আমানতদারিতার যে জায়গা, সদিচ্ছার যে জায়গা, তাদের সামর্থ্যের মধ্যে তারা কতটুকু করতে পারছে, কতটুকু করে, এগুলো একটু রিসার্চ করবেন, জানবেন, বুঝবেন, আপনিও বুঝতে পারবেন সরাসরি। আপনাদের সমর্থন যেটা আমরা যেটা জানি যে গ্রাম ভিত্তিক বেশি, শহর ভিত্তিক আসলে ওরকম যেতে দেখাও জানা, হয়তো আপনারা জানেন। তো সেক্ষেত্রে আপনারা শহরমুখী করার জন্য বা ওই ওই ট্যাগটাকে রিমুভ করার জন্য বা আপনারা কি আসলে গ্রামমুখী কিনা সেটা যদি বলতেন। একটা বিষয় হচ্ছে যে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বলে, রাজনীতি যারা রাজধানীর মানুষ, শহর কেন্দ্রিক মানুষ, তারা হচ্ছে খুব এডুকেটেড, তারা রাজনৈতিক কার্যক্রমে খুব বেশি একটা থাকে না। আর একটা রাজনৈতিক সংগঠনের মুভমেন্ট করার জন্য, রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য, একটা সরকার গঠন করার জন্য, মানে আপনার জনসংখ্যার একেবারে মেজরিটি পার্সেন্ট, 50%, 50% এরকম একটা পার্সেন্ট যে মুভ করতে হবে, কাজ করতে হবে, এমন না। এখানে একটা অল্প সামান্য কিছু মানুষের মুভমেন্টে এটা একটা ভালো ফলাফল আশা করা যায়, বা একটা প্রেক্ষাপট তৈরি হয় সরকার পরিবর্তনের। আরেকটা কথা হচ্ছে যে যারা হচ্ছে যে শহর কেন্দ্রিক, আমরা কিন্তু কি ব্যস্ত থাকি, এবং তারা কিন্তু ব্যবসায়ী শ্রেণী। হ্যাঁ, তো যখন দেখবেন যে একটা দলের পিছনে ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটা ইনভেস্ট আছে বা ব্যবসায়িক মানুষের একটা ইনভেস্ট আছে, সেখানে বুঝবেন যে মানুষের একটা চাওয়া পাওয়া, মানুষের সাথে কানেক্ট কতটা না। হ্যাঁ, আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু আমার কাছে মনে হয় যে যে গ্রাম্য মানুষের যে সেই উরবান মানুষের যে কণ্ঠস্বর, হ্যাঁ, এটা সেটাই আসল বাংলাদেশের কণ্ঠস্বর। আর রাজধানীর মানুষ রাজনীতিমুখী, হ্যাঁ, এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, এখানে যদি রাজনৈতিক ইনভেস্টমেন্ট দেখি তাহলে এটা আসলে ভয়ের বিষয় আমার পার্সোনাল জায়গা থেকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বেশিরভাগ রাজনৈতিক কার্যক্রমে ঢাকাতেই হয় আলহামদুলিল্লাহ। আমাদের মহাসমাবেশগুলো আপনি দেখতে পারেন, এবং বাংলাদেশের অন্যান্য যে কমিটিগুলো আছে, ইউনিট কমিটিগুলো, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কাজ চলমান আছে। হয়তো এগুলো কম বেশি জানা হয়, এতটুকুই আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ শহর এত একটু পার্সেন্টেজ কম বেশ, কিন্তু কাজ সবখানেই সমান তালে চলছে আলহামদুলিল্লাহ। তো রিয়াজ ভাই, আপনার কাছে প্রশ্ন আমার, মানুষ বলে বিএনপি রাজপথে যেতে না, শুধু অভিযোগ করে, এটা কি সংগঠন দুর্বল হওয়ার কারণ কিনা? দেখেন, আমাদের সংগঠন, আমার মনে হয় না যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো দুর্বল সংগঠন। কারণ যদি দুর্বল হতো, আপনারাই নিজ চোখেই দেখেছেন যে আমাদের দল কি পরিমাণ সাফার করেছে। তো একটা দুর্বল সংগঠনের পক্ষে এত বছর সাফার করা সম্ভব না। আমরা কিন্তু এমনও হয় নাই যে কোনো আওয়ামী লীগের সাথে গুপ্তভাবে রাজনীতি করে গিয়েছি, কিংবা আমরা মানে নিরপেক্ষভাবে রাজনীতি করে গিয়েছি, এরকম মানে আমরা ওপেন ফিল্ডে দেশের মানুষের জন্য কিন্তু আমরা রাজনীতি করে গিয়েছি। এখন বিএনপি সবসময় একটা কথাই বলে, কয়েকদিন আগে যদি আমাদের নেতা দেশনায়ক মোহাম্মদ তারেক রহমানের একটা বক্তব্য দেখেন, এই যে কয়েকদিন আগে একটা বক্তব্য উনি যখন আসলো, তখন উনি একটা কথা বলেছে যে আমরা দেশের আদালতের প্রতি শ্রদ্ধাশীল, দেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তো আইন কখনো আমরা চাইলেও নিজ হাতে তুলে নিতে পারবো না, আইন যা বলে আমাদের তা মানতে হবে। তো সেক্ষেত্রে দেখেন, এখন আমরা যদি রাজপথে নামি, প্রতিপক্ষ যদি আমাকে আক্রমণ করে কিংবা প্রতিপক্ষ যদি আমাকে প্রতিহত করতে চায়, তো সেক্ষেত্রে আমিও যদি তাকে আহত করি, কিংবা নিজেকে সেভ করা এক জিনিস, ডিফেন্স করা এক জিনিস, প্রতিপক্ষকে আহত করা আরেক জিনিস, প্রতিপক্ষকে হিংস্রভাবে কিছু করা হলো আর আলাদা জিনিস। তো আমরা যদি সেই কাজটা করি, আমরা তো আইন নিজ হাতে তুলে নিলাম। এখন এই যে আইন নিজ হাতে তুলে নেওয়াটাকে যদি মানে মানুষ তো বলে না, কোনো একটা গোত্র কিংবা কোনো একটা দল বলে যে বিএনপি দুর্বল, তো এখন যদি কোনো এই কাজটার জন্য যে আমরা নিজ হাতে আইন তুলে না নিয়ে দেশের মানুষের কাছে বিচারের আশায় আমরা থাকি, কিংবা দেশের আইন আদালতের কাছে আমরা বিচারের অপেক্ষা থাকি, তো এর জন্য যদি বলা হয় যে বিএনপি দুর্বল সংগঠন, তাহলে সেটা তাদের কাছে মানে তাদের একটা সীমাবদ্ধ মতবাদ, তারা সেই মতবাদের বাইরে বের হতে কখনো পারে না, চাইলেও পারে না। তো আপনার মতে যে বিএনপি আসলে আইন আদালতে বিশ্বাসী, জি, আমাদের দেশে আইনের প্রতি সম্মানশীল। আচ্ছা, এটা আমরা এই ব্যাপারে আমরা ক্লিয়ার হলাম। তো আমি ভাই আপনার কাছে জানতে চাইতেছি, ইসলামী শাসন বনাম গণতন্ত্র, দুটোর মধ্যে আসলে বাস্তবসম্মত কোনটি আসলে আপনার মতে, যেটা আসলে বাস্তবসম্মত সেই ব্যাপারে আপনি ক্লিয়ারলি একটু বলবেন? আচ্ছা, দেখেন, আমাদের ইসলামের পূর্ব, এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত একটা বাণী। আমরা সবাই এখানে মুসলমান, আমরা এটা সবাই জানি। ইসলামের পূর্বে আরো অনেক আসমানি কিতাব আসছে, সেগুলোও কিন্তু কি আল্লাহ প্রদত্ত কিতাব। ওখানে কিন্তু মানুষকে বলা হয়েছে যে তোমরা এই ওয়েতে চলো। তারপর ইসলাম আসছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল কোরআন নিয়ে আসছেন। তো এই যে বাণী, আমরা তো দেখতে পাচ্ছি যে এটা সিলসিলা পৃথিবী যখন আমাদের মোবাইল ম্যানুফ্যাকচার করা হয়েছে, তখন থেকে এটা নির্দেশিকা হয়ে আসতেছে। ইসলাম কিন্তু সেটা সিলসিলা। আর গণতন্ত্রর আগে আমরা আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, আরো অনেক মতাদর্শ আসছে গেছে, সমাজতন্ত্র, পুঁজিবাদ, গণতন্ত্র। গণতন্ত্র আবার প্রাচীন
কয়েক প্রকার ভেদ। তো এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ, এবং এই জন্য আমি দেখতে পাচ্ছি ওই রিসার্চে 50-র উপরে, এটা 70% বা 80%-এর মতো, আমি এখন এই মুহূর্তে মনে নেই, মানুষ আসলে বুঝে গেছে গণতন্ত্র আসল যে একটা অসার অবস্থা, হ্যাঁ, এটা মানুষ বুঝে গেছে। গণতন্ত্র যদি দেখেন, আপনার হাতে ক্ষমতা আছে, গণতন্ত্রের হাতে তখন ক্ষমতা, তাই না? বিশ্বের মৌলিফনের ক্ষমতা। তো আমরা তারপর ফিলিস্তিন দেখতে পাচ্ছি, আমরা ইউক্রেন দেখতে পাচ্ছি, তাই না? আমরা সোমালিয়া দেখতে পাচ্ছি, আর কত কিছু দেখতে পাচ্ছি। তো এটা তো আসলে গণতন্ত্রের একটা আদর্শ জায়গা থেকে এটা গণতন্ত্রের অধঃপতন, সুসাইড। তো আপনি কি সেটা ইনশিওর করতে পারেন যে ইসলামিক শাসন আসলে বা শরিয়া শাসন আসলে এই জিনিসগুলো হবে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখেন, ইসলামী যে শরিয়া ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা, এখানে দেখেন কোনো দ্বিচারিতা নেই। আদর্শের কম্প্রোমাইজ কখনো, আদর্শ কখনো কম্প্রোমাইজ করে না। আদর্শের সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে আদর্শ ছিল, আজ পর্যন্ত সেই আদর্শ আছে। হ্যাঁ, আমরা যারা অনুসারী, এখানে হয়তো আমরা একটু সরে গেছি, আমরা একটু অন্যর দিকে গেছি, কিন্তু আদর্শ ইনসেলফ, আদর্শ কখনো বিকৃত হয় নাই।